স্বামীর কাছে 4,000 টাকা চেয়েছিলাম। সে হাতে ঘড়ি পড়তে পড়তে হেসে হেসে বলল, তুমি টাকা দিয়ে কি করবে? আমি একটু ইতস্তত করে বললাম, মাকে দেখতে যেতে চাই, মায়ের শরীরটা ভালো না। মেজো ভাইয়া ফোন করে বলল, যত তাড়াতাড়ি পারি যেন একবার মাকে দেখে আসি। আমার স্বামী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ 18 তারিখ, এমনিতেই মাসের শেষের দিকে, এখন এই 4,000 টাকা কোথা থেকে দেবো বলো? সামনের মাসে গিয়ে দেখে এসো, এখন আর এসব নিয়ে কোনো কথা বলো না। টিফিনটা তাড়াতাড়ি রেডি করে দাও তো, আর রুপিকে আজ তুমি স্কুলে দিয়ে এসো, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। আমি আর কোনো কথা বলিনি, বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে গেল। চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। চোখের কোণে জমে থাকা পানি বারবার আঁচলে মুছে ফেলছিলাম, যেন কেউ বুঝতে না পারে। আমি, আমার স্বামী আর আমাদের 6 বছরের মেয়ে রুপি ঢাকায় থাকি। আমার স্বামী একটা কোম্পানিতে চাকরি করে, সংসারে খুব অভাব নেই, আবার বিলাসিতাও নেই, হিসাব করেই চলতে হয়। কিন্তু সেই হিসাবের ভেতরেও আমি কখনো নিজের জন্য কিছুই চাইনি, শুধু একবার মায়ের কাছে যেতে চেয়েছিলাম। শেষবার মাকে দেখেছিলাম 3 বছর আগে, তারপর আর যাওয়া হয়নি। একবার ঈদে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শ্বশুরবাড়িতে অতিথি আসবে বলে আর যাওয়া হয়নি। এরপর একের পর এক মাস কেটে গেল। ফোনে মায়ের সঙ্গে কথা হতো, প্রতিবারই মা বলতো, একদিন এসে আমাকে দেখে যাস, তোকে খুব দেখতে ইচ্ছে করে। আমি শুধু বলতাম, শিগগিরই আসবো মা। সেই শিগগিরই আর আসেনি। 5 দিন পর দুপুরে রান্নাঘরে ভাত নামাচ্ছিলাম, এমন সময় ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে মেজো ভাইয়ের নাম। ফোন ধরতে ওপাশ থেকে কান্নার শব্দ। আপা, মা আর নেই। কথাটি শুনে আমার পুরো পৃথিবীটাই ভেঙে পড়লো। হাত থেকে ফোনটা প্রায় পড়েই যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন বুকের ভেতর থেকে সবকিছু টেনে নিয়েছে। আমি কথা বলতে পারছিলাম না, শুধু নিঃশব্দে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। ভাই আমার স্বামীকেও ফোন করেছে। বিকেলের আগেই সে অফিস থেকে চলে এলো। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, তাড়াতাড়ি রেডি হও, আজকেই দাফন হবে। আমি খাটে হেলান দিয়ে বসেছিলাম, চোখে পানি তখনও থামেনি। সে আবার বলল, কি হলো, ওঠো, সময় নেই তো। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। হঠাৎ বুকের সব কষ্ট, অভিমান আর জমে থাকা কান্না একসঙ্গে বিস্ফোরিত হলো। চিৎকার করে বললাম, এখন গিয়ে কি হবে? কি হবে বলো? আমার মা কি আর আমাকে দেখতে পাবে? আমি কি মায়ের মুখে এক ফোঁটা পানি দিতে পারবো? আমার মা তো আর নেই, এখন শুধু একটা নিথর দেহ আমি দেখতে যাব। 5 দিন আগে যদি আমাকে যেতে দিতে, তাহলে অন্তত মা আমাকে একবার দেখতেন। সে নিশ্চুপ তাকিয়ে রইল। আমি অভিমানে, রাগে, ঘৃণায় বললাম, শুধু শুধু এখন তোমার টাকা খরচ হবে, ব্যাংকে রেখে দাও, লাভ আসবে, আরো ধনী হবে। আমার জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই তোমার। আমার গলার শব্দ কাঁপছিল, রাগ ছিল, কষ্ট ছিল, কিন্তু সবচেয়ে বেশি ছিল অপূর্ণতা। সে আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, একটাও কথা বলল না। সেদিন আমরা গ্রামে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি আর আমার মাকে পাইনি। সাদা কাফনে মোড়া নিথর মুখটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় শাস্তিটা আমি পেয়েছি। বারবার মনে হচ্ছিল মা হয়তো শেষবারের মতো দরজার দিকে তাকিয়েছিলেন, ভেবেছিলেন তার মেয়েটা আসবে, কিন্তু আমি আসতে পারিনি। ফিরে আসার পর আমার ভেতরে মানুষটা যেন বদলে গেল। আমি আর কখনো স্বামীর কাছে একটা টাকাও চাইনি। সে যদি কোনো সময় আমাকে টাকা দিতে চাইতো, তাহলে আমি ফিরিয়ে দিয়েছি। শপিং করতে বললো, তার টাকা দিয়ে কিছুই কিনিনি। প্রয়োজন হলে নিজে জমানো টাকা খরচ করেছি, না হলে প্রয়োজনটাই বাদ দিয়ে দিয়েছি। আগের মতো গল্প করতাম না, অকারণে হাসতাম না, সংসারের সব কাজ ঠিকই করতাম, কিন্তু আমাদের সম্পর্কের কোথাও যেন অদৃশ্য একটা দেয়াল উঠে গিয়েছিল। সে হয়তো বুঝতে পেরেছিল আমি বদলে গেছি, কিন্তু সে তখনও জানতো না কিছু ক্ষতি এমন হয় যার ক্ষমা হয়তো মানুষ মুখে বলে দেয়, কিন্তু হৃদয় কোনোদিন মেনে নিতে পারে না। এই ঘটনার 1.5 মাস পর হঠাৎ দুপুরে একজন ছেলে এসে আমাকে বলল, শাহেদ ভাই বাসায় আছে? আমি তাকে বললাম, না, বাসায় নেই। কিন্তু কেন, কি দরকার? ছেলেটা একটু আমতা আমতা করে বলল, শাহেদ ভাই আমার কাছ থেকে 3,000 টাকা নিয়েছিল 1.5 মাস আগে, টাকাটা এখনো দেয়নি। ভাই বাসায় আসলে কথাটা একটু বললেন তো। কথাটি বলে ছেলেটা চলে গেল। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি চিন্তা করতে লাগলাম, কি এমন টাকা নিয়ে সে কি করেছে? আমাকে তো কিছুই জানায়নি। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো সবাই জানাবেন। এটি ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সাথেই থাকুন। ধন্যবাদ।